হ্যালো স্টুডেন্টস, প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের এই প্রিয় চ্যানেল আমার গণিত সমাধানে। এখন আমি তোমাদের সামনে উপস্থিত রয়েছি তোমাদের গণিত সঙ্গী নিমাই স্যার। আমার উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের গণিত বইয়ের প্রত্যেকটি অঙ্ককে সহজ সরলভাবে কষে দেওয়া, বুঝিয়ে দেওয়া এবং কনসেপ্ট দেওয়া। সেই সঙ্গে তোমরা যদি আমার প্রত্যেকটি ক্লাসের সঙ্গে পুরোপুরি মনোযোগ সহকারে যুক্ত থাকো, আমি প্রমিস করছি অঙ্কের তোমাদের কোনো টেনশন থাকবে না, গণিত তোমাদের হয়ে উঠবে প্রিয় সাবজেক্ট। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের পাটিগণিতের প্রথম অধ্যায়, কিন্তু গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষা বিষয়ে আলোচনা করতে চলেছি। পাটিগণিত গণিত শাস্ত্রের একটি প্রাচীন মৌলিক শাখা। পুরাকালে আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত প্রমুখ গণিতবিদদের দ্বারা গণিত শাস্ত্র সমৃদ্ধ হয়েছিল। সেই সময়ে পাটিগণিতের ব্যবহার দেখা যায়। তো আজকের ক্লাসে যে সরল সুদ কষা বিষয়ে আলোচনা করব, এই অধ্যায়ের অঙ্কগুলি করার জন্য যেসব প্রয়োজনীয় তথ্য এবং সূত্র আছে সেই বিষয়ে প্রথমে জেনে নেওয়া যাক। এখানে আমি তোমাদের 1 থেকে 5টি পয়েন্টে সাজিয়ে দিয়েছি, তো তোমরা ভালো করে এই প্রয়োজনীয় তথ্য সূত্রগুলিকে খাতায় তুলে রাখবে এবং বারবার দেখবে। ঠিক আছে, শুরু করছি। প্রথম পয়েন্ট, সরল সুদ কষার সঙ্গে সম্পর্কিত গাণিতিক পরিভাষা ও তার চিহ্ন কি সেগুলো? আসল, প্রিন্সিপাল, এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। সময়, টাইম, এটাকে টি দ্বারা প্রকাশ করা হয়। সুদ, ইন্টারেস্ট, এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। শতকরা বার্ষিক সুদের হার, রেট অফ অ্যানুয়াল ইন্টারেস্ট, আর দ্বারা সূচিত করা হয়। সবৃদ্ধি মূল বা সুদাসল বা সুদে মূলে অ্যামাউন্ট, একে এ দ্বারা সূচিত করা হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ছোট হাতের টি, ছোট হাতের আর বসে আছে, কিন্তু এগুলোকে তোমরা বড় হাতের দিয়েও করতে পারো, কোনো কিছু অসুবিধা নেই। আচ্ছা, আসল কি না, কোনো ব্যাংক বা সংস্থায় যত টাকা জমা রাখা হয় বা যত টাকা ধার নেওয়া হয় তাই হলো আসল। আবার কোনো সময় কি, কোনো ব্যাংক বা সংস্থাতে যত দিনের জন্য বা যত মাসের জন্য বা যত বছরের জন্য কিছু টাকা জমা রাখা হয় বা ধার নেওয়া হয় সেই হলো সময়। সুদ কি না, যত টাকা ধার নেওয়া হয়েছিল বা জমা রাখা হয়েছিল নির্দিষ্ট সময় শেষে ব্যাংক বা সংস্থা কিছু টাকা অতিরিক্ত হিসাবে নেয় বা দেয়, সেই অতিরিক্ত টাকাটাই হচ্ছে সুদ। শতকরা বার্ষিক সুদের হার 100 টাকার 1 বছরের যেই সুদ তাই হলো শতকরা বার্ষিক সুদের হার। আর সবৃদ্ধি মূল বা সুদাসল বা সুদে মূলে এই বিষয়টা কি না, সুদ এবং আসল যুক্ত করলে যা ফল দাঁড়ায় সেটাই হলো সবৃদ্ধি মূল। অর্থাৎ সবৃদ্ধি মূল মানে সুদ যুক্ত আসল। তাহলে সুদ কি বেরোবে? সুদ আর আসল যোগ করলে যদি সবৃদ্ধি মূল বেরোয়, তাহলে সুদ কিভাবে বেরোবে না, সবৃদ্ধি মূল বিযুক্ত আসল। একইভাবে আসলও তাই হবে। আসল সমান কি হবে? সবৃদ্ধি মূল বিযুক্ত সুদ। ক্লিয়ার? তো এইটা একটা আমি উদাহরণের সাহায্যে পুরো বিষয়টা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের পাড়ার সঞ্জয় কুমার, তার নাম যেমন সঞ্জয় কুমার, তিনি কিন্তু সঞ্চয়ের জন্য সদা সর্বদা ব্যস্ত থাকেন। তিনি ব্যাংকে 2020 সালে 1000 টাকা জমা রেখেছিলেন। ব্যাংকে 1000 টাকা জমা রেখেছিলেন। ঠিক 1 বছর পরে 2021 সালে সেই টাকাটা দাঁড়িয়েছে 1040 টাকা। তারও 1 বছর পরে মানে 2022 সালে সেই অ্যামাউন্ট দাঁড়িয়েছে 1080 টাকা। তাহলে কি ঘটলো? 1 বছর পরে ব্যাংক তাকে অতিরিক্ত কত টাকা দিয়েছে না, 40 টাকা দিয়েছে। 2 বছর পরে অতিরিক্ত কত টাকা দিয়েছে? 80 টাকা দিয়েছে। তাহলে এই যে টেবিলটা করেছি, এই টেবিলে আমি 1 বছরের প্রিন্সিপাল কত লিখে দিচ্ছি, মানে আসল কত? আসল হচ্ছে 1000 টাকা। বাস। ইন্টারেস্ট কত দিয়েছে? 2021 সালে 40 টাকা অতিরিক্ত দিয়েছিল, তাহলে ইন্টারেস্ট পেয়ে এসেছে 40 টাকা। টাইমটা কত, মানে সময়টা কত? 1 বছর। এগুলো সব টাকা টাকা টাকা, এটা 1 বছর। এবারে অ্যামাউন্টটা কত টোটাল?
এক বছরের মাথায়, না 1040 টাকা, মানে এটা সুদে মূলে সেই টাকাটা দাঁড়িয়েছে। এরপরে রেট অফ ইন্টারেস্টটা একটু পরে আসছি। এবারে 2 বছর হিসাবে যাই। 2 বছর হিসাবে তার আসলটা কত? আসলটা কিন্তু সেই 1000 টাকা, আসল কিন্তু বাড়বে না। ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট 2 বছরের মাথায় ইন্টারেস্ট দিয়েছিল 80 টাকা, তাহলে সে 80 টাকা পেয়েছে। এগুলো সব টাকা, বোঝা গেছে? সময় কত? সময় হচ্ছে 2 বছর, টাইম মানে সময় 2 বছর। এবারে অ্যামাউন্ট মানে সবৃদ্ধি মূল কত, অর্থাৎ সুদে আসলে কত হয়েছে? সুদে আসলে হয়েছে 1080 টাকা। এবারে বাকি রইল রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট মানে কি বলা হয়েছিল? 100 টাকার 1 বছরের সুদ কত, তাই তো? দেখো এখান থেকে একটু সহজে হিসাব করে নি। 1000 টাকার 1 বছরের সুদ কত ছিল? 40 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত? 40/1000। আর 100 টাকার 1 বছরের সুদ কত? না 40/1000 ইনটু 100, কাটাকুটি করে দাও, তাহলে কত হলো? 4 টাকা। তাহলে ব্যাংক তাকে 4% হারে ইন্টারেস্ট দিয়েছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত বেরোলো? 4%। বোঝা গেছে? এটাই হলো তোমার সরল সুদ কষার সঙ্গে সম্পর্কিত গাণিতিক পরিভাষা ও তার চিহ্ন, এবং টোটাল ব্যাপারটা একটা ক্লিয়ার করা হলো। এইগুলো কিন্তু তোমাদের অঙ্ক কষতে গেলে খুব কাজে লাগবে। তবে এখানে বলে রাখি, যখন আমি অনুশীলনের অঙ্কগুলো করব, এই পি টি আই আর এ এইগুলো বেশি ব্যবহার করব। ঠিক আছে, চলো পরের পয়েন্টে। পয়েন্ট 2, আসল, সময়, শতকরা বার্ষিক সুদের হার এবং মোট সুদের মধ্যে সম্পর্ক। সেটা কি? সেটা একটি সূত্রের সাহায্যে প্রকাশ করা হচ্ছে, I = PTR/100। এই সূত্রটি কিন্তু ভালো করে মাথায় গেঁথে নেবে। এই একটি সূত্রের দ্বারা তোমাদের যে অধ্যায় শুরু করব, এই যে সরল সুদ কষা, একদম অধ্যায় যেমন সরল সুদ কষা, তার অঙ্কগুলিও তেমনি সরল। কারণ এই একটা সূত্রের উপর দিয়ে কিন্তু সমস্ত অঙ্ক দাঁড়িয়ে আছে, তাই তো? এবারে সূত্রটা কি? না I = PTR/100। এখানে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে। আই মানে কি? মোট সুদ, এটা টাকার উপর দিয়ে। পি মানে কি? আসল, এটা টাকার উপর দিয়ে। টি মানে সময়, এটা বছরের উপর দিয়ে। আর হচ্ছে শতকরা বার্ষিক সুদের হার, এটা টাকার উপর দিয়ে। আর এখানে বার্ষিক মানে 1 বছরের কথা বলা হয়েছে, মানে 100 টাকার 1 বছরের সুদ, সেটাই তো শতকরা বার্ষিক সুদের হার। তাই এখানে এককটা টাকার উপর দিয়ে করতে হবে। এবারে তাহলে সূত্রটি কি হলো? I = PTR/100। এখান থেকে 3টা সূত্র তোমরা পাবে। কি সূত্র? P = I × 100/TR, T = I × 100/PR, R = I × 100/PT। এটা একটু মনে রাখার চাপ তো একদম নেই। এখান থেকে কিভাবে আসছে দেখিয়ে দিচ্ছি, বুঝে নাও। I = PTR/100, কোনাকুনি গুণ করে দাও, কি হবে? PTR = I × 100, তাই তো? বাস, এবার কি বের করবে? P বের করবে। তাহলে P = এর সঙ্গে TR ছিল, সে নিচে নেমে যাবে, I × 100/TR। দেখো P = কি আছে? I × 100/TR। এবার T বের করবে। তাহলে T = কি আসবে? T = কি আসবে? দেখো T মানে I × 100/T থাকছে, তাহলে PR নিচে নেমে যাবে, PR। বোঝা গেছে? এরপরে কি করব? R বের করব। এটা পড়েছে কিনা দেখো, T = I × 100/PR হয়েছে। R = তাও তো একই ভাবে হবে, I × 100/R থাকছে, তাহলে PT নিচে নেমে যাবে, PT। দেখো R = কি আছে? I × 100/PT। বোঝা গেছে? এই একটি সূত্র একদম ভালো করে মুখস্থ করে রাখবে, দিলে এই অধ্যায়ের অঙ্ক একদম ম্যাজিকের মতো সহজ হয়ে যাবে। ক্লিয়ার? চলো পরের পয়েন্টে। পয়েন্ট 3, এখানে দুটি বিষয়কে তোমরা ভালো করে মনে রাখবে। কি দুটি বিষয়? কোনো উল্লেখ না থাকলে সুদ বলতে সরল সুদ বোঝাবে,
কোনো কিছু উল্লেখ না থাকলে সুদ বলতে সরল সুদ বোঝাবে। তাহলে এখন কথা থাকছে যে তাহলে কি অন্য কোনো প্রকার সুদ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, যেটা এই অনুশীলনীতে নেই। তোমাদের পরবর্তী অনুশীলনীতে তোমরা পাবে যে চক্রবৃদ্ধি সুদ বিষয়টি কি, সেখানে এই বিষয় ক্লিয়ার করা হবে। ঠিক আছে। পয়েন্ট 2, সরল সুদের ক্ষেত্রে আসল অপরিবর্তিত থাকে, অর্থাৎ সুদের সুদ হয় না। অধ্যায়ের নাম হচ্ছে সরল সুদ কষা। এখানে কখনো সুদের সুদ হিসেবে আসে না, সুদের সুদ হিসেবে আসে না, সুদের সুদ আসে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। তাই এই সরল সুদ কষার ক্ষেত্রে যেহেতু সুদের সুদ হয় না, তাই আসল অপরিবর্তিত থাকে। অর্থাৎ প্রথম বছরে আসল 100 টাকা হলে পরের বছরে 100, তারপরে বছরে 100, তারপরে বছরে 100, এটা কনস্ট্যান্ট থাকবে। বাড়বে কি? শুধুমাত্র সুদটা বাড়বে। সুদের শতকরা হার যেভাবে থাকবে সেইভাবে বাড়তে থাকবে। ক্লিয়ার? চলো এর পরের পয়েন্টে। পয়েন্ট 4, এই 4 নম্বর পয়েন্টে যে 6টি তথ্য দেওয়া আছে এগুলো তোমরা খুব ভালো করে মনে রাখবে, কারণ পরীক্ষাতে এখান থেকে শর্ট প্রশ্ন চলে আসে। তো এই 6টি পয়েন্ট বোঝানোর আগে এখানে যে লেটারগুলো আছে, কোন লেটারটাকে কি বলা হচ্ছে একটু জেনে নেওয়া যাক। আচ্ছা, পি মানে প্রিন্সিপাল, আসল, আই মানে ইন্টারেস্ট সমান সুদ, টি সমান টাইম মানে সময়, আর আর হচ্ছে বার্ষিক শতকরা সুদের হার, এটা হচ্ছে আর। যখন প্রথম 1 নম্বর পয়েন্ট আলোচনা করেছিলাম সেখানেও এইগুলো আলোচিত হয়েছে, আরো একবার আলোচনা করে নেওয়া হলো। এবারে 1 থেকে 6টি পয়েন্ট আমি যে আলোচনা করব সেখানে কিন্তু আমি পি, আই, টি এবং আর এইগুলো দিয়ে কথা বলতে থাকবো। শুধুমাত্র প্রথম পয়েন্টটা একটু বুঝিয়ে দিচ্ছি। তো তার আগে এই যে পি ভ্যারেজাস আই এবং পি ভ্যারেজাস 1/t এই দুটোর মানে একটু বুঝিয়ে দিচ্ছি। কি আছে? পি ভ্যারেজাস আই, আর একটা আছে আর পি ভ্যারেজাস টি 1/t, পি ভ্যারেজাস 1/t। এগুলো মানে কি? এগুলো মানে হচ্ছে পি এবং আই এর মধ্যে সম্পর্ক সরল। মানে পি হচ্ছে আসল, আসল বেড়ে গেলে ইন্টারেস্ট মানে সুদ বাড়বে, আসল কমে গেলে সুদ কমবে। এটাই হচ্ছে সরল সম্পর্কযুক্ত। প্রকাশ করা আছে এইভাবে পি ভ্যারেজাস আই। আবার পি ভ্যারেজাস 1/t, এটার মানে কি? পি এবং টি এর মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত, অর্থাৎ আসল বেড়ে গেলে সময়কে কমতে হবে, আর আসল কমে গেলে সময়কে বাড়তে হবে। এটা হচ্ছে ব্যস্ত সম্পর্কের ঘটনা। ক্লিয়ার? তো এখানে পরপর 3টা আছে সরল সম্পর্ক যুক্ত, আবার পরপর 3টা আছে ব্যস্ত সম্পর্ক যুক্ত। 1 নম্বর পয়েন্টটাকে আমি ভাষা দিয়ে বলে দিচ্ছি, বাকিগুলো বলবো না, তোমরা ভাষা নিজেরা সাজিয়ে নেবে। প্রথম পয়েন্টে ভাষা দিয়ে বলছি, বার্ষিক শতকরা সরল সুদের হার ও সময় অপরিবর্তিত থাকলে আসল এবং সুদ সরল সম্পর্কে থাকে। এটা হলো ভাষা দিয়ে বলেছি। এবার লেটার দিয়ে বলে দিই, আর ও টি অপরিবর্তিত থাকলে পি ভ্যারেজাস আই হবে। এখন এই যে অপরিবর্তিত শব্দটি আছে এর পরিবর্তে স্থির থাকলে বলা যেতে পারে, কনস্ট্যান্ট থাকলে বলা যেতে পারে। ক্লিয়ার? তো পরের পয়েন্ট, পি ও টি স্থির থাকলে আর ভ্যারেজাস আই হবে, পি ও আর স্থির থাকলে টি ভ্যারেজাস আই হবে, আর ও আই স্থির থাকলে পি ভ্যারেজাস 1/t হবে, পি ও আই স্থির থাকলে আর ভ্যারেজাস 1/t হবে, টি ও আই স্থির থাকলে পি ভ্যারেজাস 1/r হবে। এখন এতগুলো পয়েন্ট সহজে মনে থাকবে না, যেন গুলিয়ে গুলিয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু একদম নয়, খুবই সোজা। যে সূত্রটা শিখে আসা হয়েছে, কোন সূত্র বলো তো? I ইকুয়াল পি টি আর বাই 100। এই সূত্র থেকে এই 6টি তথ্য কিভাবে সাজানো হচ্ছে দেখো, খুব সোজা। প্রথম পয়েন্টে আর ও টি স্থির থাকলে পি ভ্যারেজাস আই হবে। এখন দুটো কথা বলে নি,
ভাগের মধ্যে থাকলে সরল সম্পর্ক যুক্ত হবে, আর গুণের মধ্যে থাকলে ব্যস্ত সম্পর্ক যুক্ত হবে। ক্লিয়ার? এবারে দেখো আর ও টি স্থির, আর টি স্থির, এই দুটোকে বাদ দিয়ে দাও। কি থাকলো? আই আর পি। এই পিটা নিচে নামানো যেতে পারে, তাহলে কি হলো? আই বাই পি, মানে ভাগের সম্পর্ক, মানে পি এবং আই এর মধ্যে সম্পর্ক হবে সরল। এই যে পি ভ্যারাইজ আই। ক্লিয়ার? পয়েন্ট 2, পি ও টি স্থির থাকলে আর ভ্যারাইজ আই, পি ও টি স্থির। এবার পি ও টি কে স্থির হলো, তাহলে আই আর আর থাকলো, আর তো নিচে নামবে, ভাগ হয়ে গেছে, মানে সরল সম্পর্ক যুক্ত, আর ভ্যারাইজ আই সরল সম্পর্ক যুক্ত। ক্লিয়ার? পিও আর স্থির থাকলে, এবার পিও আর পি আর স্থির হয়ে গেছে, বাকি রইল আই এবং টি। টি নিচে নামানো যেতে পারে, মানে ভাগ হয়ে গেল, মানে টি এবং আই এর মধ্যে সম্পর্ক হলো সরল। পয়েন্ট আইবি, আর ও আই স্থির, দেখো আর আই স্থির হয়ে গেছে, থাকলো পিটি। পিটি তো দেখেই বুঝতে পারছো যে গুণে আছে, মানে সরল সম্পর্ক যুক্ত, এই ব্যস্ত সম্পর্ক যুক্ত। গুণে থাকা মানে ব্যস্ত সম্পর্ক যুক্ত। ঠিক আছে? পিও আই স্থির থাকলে আর এবং টি, দেখো পিও আই স্থির করে দাও, পি আই পড়ে থাকলো টি এবং আর, এই দুজন গুণে আছে, মানে টি ও আর এর মধ্যে সম্পর্ক কি হবে? ব্যস্ত সম্পর্ক হবে। বোঝা গেছে? টি ও আই স্থির থাকলে টি আর আই এই দুজন স্থির হয়ে গেল, বাকি রইল কে? পি এবং আর। তো পি এবং আর তো দেখেই বুঝতে পারছো যে এই দুজন গুণে আছে, মানে পি এবং আর এর মধ্যে সম্পর্ক হলো ব্যস্ত। তাহলে গুণে থাকলেই ব্যস্ত বলবে, আর ভাগ হয়ে গেলে সরল বলবে। এইভাবে তোমরা 6টি পয়েন্টকে সাজিয়ে নেবে। এটা একটা সায়েন্টিফিক দিক, এইভাবে তোমরা মনে রাখলে এটা ভালো করে মনে থাকবে। তবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি আর একটা ছন্দ সূত্র করে দিচ্ছি। ছন্দ সূত্রটা দেখো, পি আই আর আই টি আই, এরা সবাই সরল ভাই। বোঝা গেছে? দেখো পি আই আর আই টি আই, পি আই আর আই টি আই। ক্লিয়ার? আর একটা লিখে দিচ্ছি, আর টি পি আর পিটি ব্যস্ত মোটামুটি, ব্যস্ত মোটামুটি। বোঝা গেছে? দেখো আর টি পি আর পিটি, আর টি পি আর পিটি ব্যস্ত মোটামুটি। এই দুটো ছন্দ সূত্র তোমরা এগুলো থেকেও মনে রাখতে পারো, কিন্তু আমি বলবো অতি অবশ্যই সায়েন্টিফিক দিকটা মনে রাখার চেষ্টা করবে। ক্লিয়ার? চলো পরের পয়েন্টে। পয়েন্ট 5, এই সরল সূত্রসার সঙ্গে দুটি গাণিতিক পরিভাষার সম্পর্কে এখন পরিচয় করব। সেটা কি? উত্তমবর্ণ এবং অধমবর্ণ। উত্তমবর্ণ এবং অধমবর্ণ কি? যখন কোনো ব্যাংক বা ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তখন তাকে বলা হয় উত্তমবর্ণ, আর যখন কোনো ব্যাংক বা ব্যক্তি বা সংগঠন টাকা ধার নেন তখন তাকে বলা হয় অধমবর্ণ। উদাহরণ হিসাবে একটা তুলে ধরি তোমাদের কাছে, সেটা হচ্ছে কোনো ব্যক্তি ব্যাংক থেকে 10,000 টাকা ঋণ করেছেন, তাহলে এখানে ব্যাংক উত্তমবর্ণ, মানে ব্যাংক টাকা ধার দিয়েছে, কাকে দিয়েছে? ব্যক্তিকে, ব্যক্তি হচ্ছে অধমবর্ণ। আবার এর উল্টা ঘটনাও হতে পারে, কোনো ব্যক্তি ব্যাংকে 10,000 টাকা জমা রেখেছেন, এক্ষেত্রে ব্যক্তি হচ্ছে উত্তমবর্ণ এবং ব্যাংক হচ্ছে অধমবর্ণ। ক্লিয়ার? তাহলে এই সরল সূত্রসার অধ্যায়ে যে প্রয়োজনীয় তথ্য এবং সূত্র ছিল সেখানে 1 থেকে 5টি পয়েন্টে আলোচনা করা শেষ হলো। এবার আমরা শুরু করব এই সরল সূত্রসার সম্পর্কিত অনুশীলনী। কোষে দেখি 2। চলো কোষে দেখি 2 এর অঙ্কগুলি শুরু করা যাক। কোষে দেখি 2 এর 1 দাগ। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন।
4 বছর পরে ওই টাকার জন্য কত টাকা সুদ দিতে হবে হিসাব করি। এই অনুশীলনীর প্রত্যেকটি অঙ্ক একটি সূত্রের উপর দিয়ে হবে। সেই সূত্রটি কি? সেই সূত্রটি হলো I ইকুয়াল PTR/100। I মানে হচ্ছে সুদ, P মানে হচ্ছে আসল, T মানে হচ্ছে সময়, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার। এই সূত্র থেকে আবার P ইকুয়াল কত, T ইকুয়াল কত, R ইকুয়াল কত, সেই সূত্র বের করার জন্য প্রয়োজনীয় সূত্রে আলোচনা করে এসেছি। অবশ্যই সেটা তোমাদের মাথায় আছে। এবারে এই অঙ্কটির জন্য যা করব সেটা তোমরা ফলো করো। প্রথমে আমি ভাষা এবং লেটার সহযোগে পুরো অঙ্কটি করে দেব। সেইটি কি লিখছি দেখো। এখানে প্রথম প্রশ্ন করি, ব্যাংক থেকে কত টাকা ধার করেছিলেন? না 15,000 টাকা। এইটা তাহলে আসল টাকা, সেটাই করব। আসল ব্র্যাকেটে লিখো P ইকুয়াল 15,000 টাকা। বাস। সুদের হারটা কত? বার্ষিক সুদের হার আছে 12%। তাহলে কি লিখবো? বার্ষিক সুদের হার ব্র্যাকেটে লিখবো আর ইকুয়াল কত? 12%। বাস। বার্ষিক সুদের হার হলো। কত বছরের জন্য টাকাটা ধার করেছিলেন? না 4 বছরের জন্য। প্রশ্ন আছে না, 4 বছর পরে ওই টাকার জন্য কত টাকা সুদ দিতে হবে, মানে সময়টা হচ্ছে 4 বছর। তাই লিখে দাও সময় ব্র্যাকেটে লেখো T ইকুয়াল 4 বছর। ব্যাস। প্রশ্ন কি? কত টাকা সুদ দিতে হবে হিসাব করি। তার মানে সুদ বের করতে বলা হচ্ছে। সুদ লিখো, সুদ ব্র্যাকেটে I মানে ইন্টারেস্ট ইকুয়াল জিজ্ঞাসা চিহ্ন। এবারে সূত্র প্রয়োগ করব। সূত্র কি? এইটাই, I ইকুয়াল PTR/100। I ইকুয়াল PTR/100 ইকুয়াল P এর মান কত? 15,000। T এর মান কত? 4। আর এর মান কত? 12/100। এখানে টাকা লেখো, কাটাকুটি করো, শূন্য কাটো শূন্য কাটো, শূন্য কাটো শূন্য কাটো। এবারে গুণফল করব। 15 60 মানে 600 গুণিতক 12 কত হবে? 12 72, 7,200। তাহলে ইকুয়াল হলো 7,200 টাকা। এটাই তোমার অ্যান্সার। এবারে বলে রাখি, এই যে আসল P লিখেছি, বার্ষিক সুদের হার R লিখেছি, সময় T লিখেছি, সুদ I লিখেছি। এর পরে যতগুলি অঙ্ক করব কোন জায়গাতে এই ভাষাগুলো লিখবো না, শুধু লেটার দিয়ে অঙ্কগুলো পরিবেশন করব। ঠিক আছে? তোমরা অবশ্যই বুঝে নেবে। তবে সর্বত্রই এই যে লেটারগুলো লিখবো, ভাষা লিখবো না। তোমরা কিন্তু পরীক্ষার খাতাতে এইভাবে ভাষা লিখে করবে। ক্লিয়ার? তাহলে একের দাগের অঙ্ক শেষ হয়ে গেছে। অ্যান্সার কত এসছে? 7,200 টাকা। এবার অতএব লিখে দাও। অতএব 4 বছর পরে ওই টাকার জন্য 7,200 টাকা সুদ দিতে হবে। 7,200 টাকা সুদ দিতে হবে। তাহলে ক্লিয়ার? একটা দাগে অঙ্ক একদম সহজ ছিল, হয়ে গেছে। চলো পরের দাগে। 2 দাগ। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে? এই তো অঙ্কটি। এবারে এখানে সময়টা একটু অন্যভাবে দিয়েছে। ঠিক আছে? আর আসল টাকাটা কত? আসল টাকাটা হচ্ছে 2,000 টাকা। লিখে ফেলি P ইকুয়াল 2,000 টাকা। তোমরা লিখবে ব্র্যাকেটে আসল বানান করে লিখবে। তো টাইম কত? টাইম সমান মানে সময়টা 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। জানুয়ারি কত দিন হবে? 31 দিন। প্লাস তারপরে ফেব্রুয়ারি কিন্তু 28 হয় 29 হয়। এখানে 2005 সাল বলে দিয়েছে, মানে লিপ ইয়ার নয়। তাহলে অবশ্যই ফেব্রুয়ারি 28 দিনের হবে।
তাহলে 28 দিন ফেব্রুয়ারি। মার্চ কত? মার্চের 31। এপ্রিল কত? এপ্রিলের 30। মে কত? মের 27। 27 লিখবে না, 26 লিখবে, কেননা শেষের দিনটিকে ধরা হয় না। আবার উল্টে টোটাল দিন থেকে একদিন মাইনাস করতে হয়, যে যেভাবে খুশি করতে পারে। আবার শুরুতে একদিন কম নেওয়া হয়, সেটাও হতে পারে। যাই হোক, তোমরা শেষের দিনটায় এক কমিয়ে লিখবে, কোনো অসুবিধা নেই। রেজাল্ট কত হবে? এতদিন সমান 6 একে 7 8 15, একে 16 6 হাতে রইল 1, 2 একে 3 3 6 3 9 10 11 12 13 14, 146 দিন। দিনে কিন্তু করা চলবে না, এটাকে বছরে রূপান্তর করতে হবে। তাহলে 365 দিয়ে ভাগ করবে, কেননা এক বছর সমান 365 দিন। তো এখানে 146 বাই 365, এটা বছর হয়ে গেল। বোঝা গেছে? সময়টা এইভাবে বেরোলো। তারপরে বার্ষিক সুদের হার মানে আর ইকুয়াল কত? 6%। প্রশ্ন কি সুদ কত হবে? তাহলে আই ইকুয়াল জিজ্ঞাসা চিহ্ন, আই বেরোবে। সূত্র কি? আই ইকুয়াল পিটি আর বাই 100 ইকুয়াল পিটা বসিয়ে দাও 2000, বাস, গুণিত টাইম কত? 146 বাই 365। এইখানে তোমরা কিন্তু অনেকে জটিল করে ফেলো। তোমরা মনে করবে যে 365 নাই, তাহলে কি লিখবে? 146 এ যাবে কোথায়? 365 একদম নিচে বসিয়ে দাও। অনেকে এটাকে কিভাবে করো বলছি, এইভাবেই করো। 2000 গুণিত 146 বাই 365 গুণিত আর বসাবে 6 বাই 100। অনেকে কিন্তু এইভাবে করো। এই আকৃতিটা কিন্তু অনেকটা জটিল জটিল মনে হবে, আর এইটা অনেকটা সহজ মনে হবে। এটাই তোমরা করবে, ঠিক আছে? এরপরে আর কত? আর হচ্ছে 6%, 6 বাই 100, এইটা টাকা বেরিয়ে গেল। এবার এটা কাটাকুটি করলেই রেজাল্ট চলে আসবে। কাটাকুটি করে নি, কত আসবে? 0 0 কেটে দাও, আগে 5 দ্বারা কেটে দাও। 5 4 20, 5 7 35, 5 3 15, 73 2 146 হয়েছে। তাহলে 6 2 12 4 48 ইকুয়াল 48 টাকা। তোমার অ্যান্সার চলে এসেছে। তাহলে নির্ণয় সুদ কত? অতএব নির্ণয় সুদ ইকুয়াল 48 টাকা। এই প্রশ্ন ক্লিয়ার হয়ে গেছে। এবার চলো 3 দাগে। 3 দাগে কি আছে? বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকা 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে? তো অঙ্কটা এত এক লাইনের অঙ্ক সোজা, কিন্তু একটু ছোট্ট একটা মার্কেজ দিয়ে দিয়েছে। সেটা দিয়েছে সময়টা 1 বছর 3 মাস। এইখানে একটু তোমাকে ছোট্ট কাজ করতে হবে। আচ্ছা, কি করছি দেখো। পি কত? পি মানে আসল কত? 960 টাকা। টাইম কত? 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস। এটাকে বছরে নিয়ে যেতে হবে, ঠিক আছে? কি করছি? 1 যুক্ত 3 এর 12। মাসকে বছর করতে হলে কি করতে হবে? 12 দ্বারা ভাগ করতে হবে। তাই 3/12 করেছি। এটা একক কি আসবে? বছর। এবার এটা কাটাকুটি করলে কত আসবে? 1 প্লাস 3 4 12, 1 এর 4 বছর সমান 4 একে 4 5, 5 এর 4 বছর। ক্লিয়ার? সুদের হার কত? মানে রেট অফ ইন্টারেস্ট 8.13% সমান 8 3 24 একে 25 এর 3%। সূত্র কি জানি আমরা? আচ্ছা, কি বের করতে বলেছে? সবৃদ্ধি মূল বের করতে বলেছে। সবৃদ্ধি মূল মানে সুদ যুক্ত আসল, এটাই হচ্ছে সবৃদ্ধি মূল।
মানে এখান থেকে সূত্রটা বের করে নেব, দিয়ে আসলের সঙ্গে যুক্ত করে দেব, দিলে তোমার সবৃদ্ধিমূল বেরিয়ে যাবে। তাহলে আগে সূত্র বের করে নি, আই ইকুয়াল জিজ্ঞাসা চিহ্ন, সূত্র তো একটাই, আই ইকুয়াল পি টি আর বাই 100। এবার মানগুলো বসিয়ে দাও। পি এর মান হচ্ছে কত, 960, ইনটু টাইম কত, টাইম 5 এর 4, 5টা এরকম লিখবে, দাগ মেরে দাও, 4টা নিচে বসিয়ে দেবে। আর কত, 25 এর 3, তাহলে 25টা লিখো এখানে, ইনটু 3 করে দাও। আর সূত্র অনুসারে 100 তো নিচে বসবে, একক আসবে তোমার টাকা। এবার কাটাকুটি করো, 0 0 কেটে দাও, বাস। এবারে 5 দুনে 10, এবারে কাটো, 3 কেটে দাও, 3 3 9, 3 দুনে 6, 4 আসছে 32, 2 4 8, তাহলে 25 তারে কত হলো, 25 তারে 100। তাহলে সূত্র কত বেরোলো, 100 টাকা। এবার অতএব কি লিখবে, অতএব সুদ সমান 100 টাকা, আসল সমান কত ছিল, 960 টাকা। অতএব সবৃদ্ধিমূল সমান আসল এবং সুদ যোগ করে দাও, মানে 100 যুক্ত 960 টাকা সমান 1060 টাকা। হয়েছে, এটাই তোমার সবৃদ্ধিমূল। অতএব নির্ণেয় সবৃদ্ধিমূল সমান 1060 টাকা। এই অঙ্কে তোমার অ্যান্সার চলে এসেছে। আচ্ছা, একটা দিক একটু আমি তোমাদের বুঝিয়ে দিই। অনেকে এই জায়গাটা কিভাবে করো আমি দেখাচ্ছি, দেখো। অনেকে করো এটা, ধরো i ইকুয়াল পিটিআর বাই 100 করলে, পিটিআর বাই 100, এবার মান বসাচ্ছ, কিরকম মান বসাও, যে পিটা বসালে পি 960 ইনটু টাইম কত, টাইমটা হচ্ছে 5 এর 4 ইনটু আর কত, 25 এর 3 বাই 100। অনেকে এইটা কিন্তু করো, এটা করলে এটা তো অঙ্ক তো হবেই, কিন্তু একটু জটিল মনে হয়। আর সেটার পরিবর্তে এইটা করলে অনেকটা সহজ মনে হয়। আর কিভাবে করতে হবে এর আগে বলেছি, আবার এখানে বসানোটা দেখে দিয়েছি। আবার যখন অঙ্ক এরকম আসবে আবার সেখানে বলবো, ঠিক আছে? চলো এরপরের দাগে, 4 দাগে কি আছে, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার করলেন। 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে? ব্যক্তির নাম উৎপল বাবু, তিনি চাষ করার জন্য কি করলেন না, সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা ধার করলেন। তাহলে এটাই তার আসল। তাহলে পি ইকুয়াল কত, পি ইকুয়াল 3200 টাকা। সময়টা কত, 2 বছরের জন্য ধার করেছেন, তাহলে টাইম ইকুয়াল 2 বছর। হয়েছে? সুদের হার কত ছিল ব্যাংকে, বার্ষিক 6%, তাহলে সুদের হার মানে আর রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল কত, 6%। প্রশ্ন রেখেছে কি, 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা দিতে হবে। তাহলে সুদে আসলে শোধ করতে হবে, মানে সুদ বের করতে হবে। সুদ বের করে আসলের সঙ্গে সুদ যুক্ত করে দিলেই তোমার সুদ আসল বেরিয়ে পড়বে, তাই তো? তাহলে এখন সুদ বের করি। আই ইকুয়াল জিজ্ঞাসা চিহ্ন, সূত্র তো একটাই, আই ইকুয়াল পিটিআর বাই 100, আই ইকুয়াল পিটিআর বাই 100 ইকুয়াল পির মান বসাও 3200, টি কত 2 আর কত 6 বাই 100, একক আসবে টাকা, কাটাকুটি করে দাও 0। তাহলে কত হবে, 32 দুনা 64, 64 সঙ্গে 6 গুণ করো, 6 4 24 এর 4 হাতে হলো 2, 6 36, 37 38, কত হলো 384 সমান
384 টাকা। এটা হলো সুদ। তাহলে সুদ ইকুয়াল 384 টাকা। আসল ইকুয়াল, আসল ছিল কত? 3200 টাকা। 3200 টাকা। তাহলে সুদ আসল কত? সুদ আসল ইকুয়াল, এটা যুক্ত করো, 384 যুক্ত 3200 টাকা সমান 3584 টাকা। 3584 টাকা। এবার এটা ফাইনাল অতএব দিয়ে দাও। অতএব কি আছে? 2 বছর পর সুদে আসলটাকে কত টাকা শোধ করতে হবে? তাহলে অতএব উৎপল বাবুকে সুদে আসলে এত টাকা শোধ করতে হবে। অতএব উৎপল বাবুকে সুদে আসলে 3584 টাকা শোধ করতে হবে। তোমার অ্যান্সার চলে এসেছে। চলো এরপরের দাগে, 5 দাগে, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। এখানে কত টাকা কিছু বলে দেওয়া হলো না, কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর সুদ হিসাবে 840 টাকা পেলেন। সুদ পেয়েছেন 840 টাকা। তিনি কত টাকা জমা রেখেছিলেন, তাই তো? তাহলে এখানে পি তো মানে প্রিন্সিপাল কত এখানে নেই, অর্থাৎ নাই থাক। কি কি দিয়েছে লিখে ফেলি। দিয়েছে আর ইকুয়াল দিয়ে দিয়েছে। আর ইকুয়াল মানে রেট অফ ইন্টারেস্ট কত? 5.25%। 2 বছর পর, তাহলে টাইমটা কত? টাইমটা 2 বছর। সুদ কত? আই ইকুয়াল 840 টাকা হয়েছে। পি ইকুয়াল জিজ্ঞাসা চিহ্ন। এখন পি ইকুয়াল সূত্রটা ইউজ করব। তো পি ইকুয়াল কত? না, পি ইকুয়াল আই ইন্টু 100 বাই টি আর। এটা কোথা থেকে এলো? দেখো, এই সূত্র আমরা জেনেছি আই ইকুয়াল পি টি আর বাই 100। এই সূত্রটা আমরা জেনেছি। এখান থেকে 3টা সূত্র আসবে, একটা পি আসবে, একটা টি আসবে, একটা আর আসবে। তাহলে পি ইকুয়াল কত হবে? না, এটা গুণ করে দাও কোনাকুনি। পি টি আর ইকুয়াল আই ইন্টু 100। বুঝা গেছে? তাহলে পি বের করব। তাহলে পি ইকুয়াল এই দুজন তো নিচে নেমে যাবে, হবে কত? আই ইন্টু 100 বাই টি আর। এইভাবে সূত্রটা এসছে। আমি এখানে ডাইরেক্ট সূত্র ইউজ করব। মনে রাখার বুদ্ধি বলে দিই, পি টি আর এর মধ্যে যে কোনো একটা যখন বের করতে হবে তখন আই ইন্টু 100 একদম করে বসিয়ে দিবে। এই যে উপরে আই ইন্টু 100, বাকি যারা দুজন পড়ে থাকবে তাদেরকে নিচে লিখে দিবে, তাতেই হয়ে যাবে। ক্লিয়ার? আবার বলে দিই বিষয়টি, পি টি আর এর ভিতর যে কোনো একটিকে যখন বের করতে বলা হবে সেইটা লিখে উপরে বসিয়ে দিবে আই ইন্টু 100 বাই বাকি যে দুটি থাকবে তাকে নিচে নামিয়ে দেবে। তোমার সূত্র চলে এলো। এটা মনে মনে ক্যালকুলেশন করেও বের করতে পারো, এভাবে মনে রাখতে পারো, যে কোনো ভাবে লিখলেই হবে। ঠিক আছে? এবার মান বসাই। ইকুয়াল আই কত? আই তো বলে দিয়েছি 840, লিখে ফেললাম। 100 তো বসবে। টাইমটা 2 বছর, 2 আর কত? 5.25। কিন্তু দেখো আমি 5.25 লিখছি না, কি লিখছি দেখো? 525। এবার তোমাদের প্রশ্ন, দশমিকের পরে 25 ছিল, ঠিক আছে, কিন্তু এটা গেল কোথায়? এর জন্য কি করব? উপরে একটা 100 গুণ করে দেব। এটাই নিয়ম। উপরে দশমিক তাড়ালে, লবের দশমিক যদি তাড়াবে তাহলে নিচে গুণ করবে। দশমিকের পরে যটা অঙ্ক ছিল নিচে একের পিঠে তটা শূন্য বসিয়ে গুণ করে দিবে। নিচের যদি থাকে তাহলে উপরে গুণ করে দেবে। এই হচ্ছে থিওরি। যে কোনো অঙ্কের ক্ষেত্রে দশমিককে একটু তাড়িয়ে এইভাবে লিখলে ইকুয়েশনটা সহজ হয়ে থাকে। আর দশমিকে বসিয়েও করা যায়, একটু জটিল হবে কিন্তু করা যাবে। ঠিক আছে? তাহলে কি জানলাম? দশমিককে তাড়িয়ে তার পরিবর্তে একের পিঠে 0 0 দিয়ে গুণ করে এগিয়ে যাব। বোঝা গেছে? এবার দেখো
কি হচ্ছে, এককটা কি আসবে, টাকা। এবার কাটাকুটি করি, 2 25-এ 100 করে দাও, 2 50-এ 100, 5 দ্বারা কাটো, 5 10-এ 50, 5 1-এ 5 0, 5 5-এ 25, আবার 5 দ্বারা কাটো, 5 দুনে 10, 5 দুনে 10 1। এবার দেখেই বুঝতে পারছো 21 4-এ 84 আসবে, 21 4-এ 84, আর 0 বসে গেল, তোমার রেজাল্ট কত হবে, 4 দুনে 8 আর 3টা 0, মানে 8000 ইকুয়াল 8000। এই টাকাটা তোমার অ্যানসার চলে এসেছে। তাহলে প্রিন্সিপাল বেরিয়ে গেছে, তিনি কত টাকা জমা রেখেছিলেন, অতএব তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। বোঝা গেছে? তো চলো এরপরের দাগে, 6 দাগ কি আছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়, প্রত্যেক মাসে, এখানে বছরের ব্যাপার নেই কিন্তু। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। এই তো অঙ্কটি। ব্যক্তির নাম কি, গৌতম, সে মুরগি খামার খুলেছে, সমবায় ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়েছে বার্ষিক 12% সরল সুদের হারে, প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হচ্ছে, তাই তো? কত টাকা ধার করেছিলেন, তো তথ্যগুলো সাজিয়ে নি। কি আছে, আর ইকুয়াল কত দিয়েছে, মানে রেট অফ ইন্টারেস্ট 12%, টাইম কত, সময় 1 মাস। কি বলা হয়েছে, মাসকে অতি অবশ্যই বছর করতে হবে, তাহলে বছর মানে কত, 1/12 বছর। বাহ, এবারে প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়, তাহলে ইন্টারেস্টটা দেওয়া হয়েছে কত, 378 টাকা। পি ইকুয়াল জিজ্ঞাসা চিহ্ন, পি ইকুয়াল তোমাকে বের করতে বলেছে, তাহলে পি ইকুয়াল বের করব। পি ইকুয়াল কি সূত্র জানি, এখনই বলে এসেছি, পি টি আর এর ভিতরে যাকে বের করতে বলা হবে, উপরে আই ইনটু 100, আই ইনটু 100, আর নিচে কি বসবে, পি টি আর ছিল, তাহলে টি বসবে আর বসবে, হয়ে গেল তোমার সূত্র। এবার মান বসালে এই কাচ্চুটি, মান বসাবো কত, আই কত, 378, বাস, ইনটু 100, উপর তো বসে গেল, কোনো ব্যাপার নেই। টি কত, 1/12, এবারে এইটা নিচে তোমরা বসাতে পারো, কোনো অসুবিধা হবে না। আর কত, আর হচ্ছে 12 ইনটু 12, হয়েছে। আচ্ছা, এখানে যেহেতু 12 এসছে, 12 কাটতে পারি, কিন্তু অন্য মান তো আসতে পারে, তখন কি করবে, একটা লাইন বাড়িয়ে এইটাকে উল্টে লিখে দিতে হবে। এখানে অন্য কিছু মান তো থাকতেই পারে, তখন অবশ্যই এটাকে উল্টে লিখতে হয়। আমি এটা কাটলাম না, তোমাদের বোঝানোর সুবিধার্থে আর একটা লাইন করে দেখিয়ে দিচ্ছি কি করা উচিত। 378 না, এককটা লিখে দাও, একক তো লিখতেই হবে, হ্যাঁ, ইকুয়াল 378 ইনটু 100, এটা উল্টালে কত হবে, 12/1 আসবে, 12/1 ইনটু 12, বোঝা গেছে? এটা আমি এক্সট্রা করলাম, এটা না করার দরকার নেই এই অঙ্কের জন্য, এটা বারবার আমি কাটতে পারি, কিন্তু অন্য মান থাকলে এইভাবে করবে, সেই গাইডলাইনটা এখানে দিয়ে দিলাম, বোঝা গেছে? তাহলে কাটাকুটি করে নি, বারবার কাটলো, আর গুণ তো করা খুবই সোজা, একের পিঠে 0 0 দিয়ে গুণ করা খুব সোজা, 37800 টাকা। তাহলে তোমার প্রিন্সিপাল বেরিয়ে গেছে, মানে কত টাকা ধার করেছিলেন সেটা অবশ্যই বেরিয়ে এসছে। অতএব কি লিখবে, অতএব তিনি মানে কে, গৌতম, তাহলে গৌতম কত টাকা ধার নিয়েছিলেন, 37,800 টাকা ধার নিয়েছিলেন, এটাই তোমার অ্যান্সার, বোঝা গেছে? চলো পরের দাগে, 7 দাগ, বার্ষিক 6% সরল সুদের হারে
কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করি, তাই তো? এখানে আসল কত নেই, সুদ কত নেই, শুধু দেওয়া হয়েছে কত বছরে দ্বিগুণ হবে আর রেট অফ ইন্টারেস্টটা দেওয়া হয়ে গেছে 6%। ধরি তাহলে এই অঙ্কের ক্ষেত্রে যেভাবে এগোতে হবে, দেখো ধরি পি ইকুয়াল মানে আসলটা হচ্ছে এক্স টাকা, এইটা আমি ধরে নিলাম এক্স টাকা। এখানে একটা এক্সট্রা লাইন বাড়বে, এ মানে অ্যামাউন্ট। অ্যামাউন্ট বলতে সবৃদ্ধি মূলকে আমরা বড় হাতের এ দিয়ে প্রকাশ করে থাকি, সবৃদ্ধি মূলকে মানে সুদ আসলকে। মানে দ্বিগুণ হবে বলেছে মানে 2x হবে, সুদে আসলে দ্বিগুণ হবে এই ভাষাটা মানে। তাই এখানে সবৃদ্ধি মূল হচ্ছে 2x টাকা, সুদে আসল দ্বিগুণ হয়ে গেল। তাহলে আই মানে ইন্টারেস্টটা কত, সবৃদ্ধি মূল থেকে আসলটা বাদ দিয়ে দিবে, দিলে তোমার ইন্টারেস্ট থেকে যাবে, ইকুয়াল কত x টাকা হয়েছে আই। আর সুদের হার কত, রেট অফ ইন্টারেস্ট 6%, কত বছরে, তাহলে টি তোমার জিজ্ঞাসা চিহ্ন হয়েছে। তো এক্ষেত্রে আমি বের করব টি, তো জানি আমরা কি সূত্র, টি সেই তো পিটি আর এর ভিতরে যে কোনো একটি বের হচ্ছে টি, উপরে বসবে আই ইনটু 100 বাই পি আর ইকুয়াল আই কত এক্স ইনটু 100 বাই পি কত পি এক্স ইনটু আর কত 6। এককটা কি বসবে, টাইম এসে মানে বছর বসবে, বাস। এবার কাটাকুটি করলে হলো এক্স এক্স তো কেটে গেল, 2 3 6, 2 50 100 সমান কত হলো, সমান 50 3 বছর। আচ্ছা, একে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নাও, 16 3 48 বাই 2 3 বছর। এটাই তোমার অ্যান্সার। তাহলে কি হবে উত্তর, কত বছরে দ্বিগুণ হবে, অতএব নির্ণয় সময় 16 গুণ 2 3 বছর। অতএব লিখে দাও, অতএব নির্ণয় সময় সমান 16 পূর্ণ 2 3 বছর। আচ্ছা, এখানে এটা ক্লিয়ার হয়েছে। এ মানে হচ্ছে টোটাল সবৃদ্ধি মূল মানে সুদে আসল, সুদে আসলে এ দিয়ে প্রকাশ করা হয়। আর তোমরা তো বানান করে লিখলে কি লিখবে, সুদে আসল সমান 2x টাকা ব্র্যাকেটে এ। তো ভাষাগুলো কিন্তু তোমাদের পরীক্ষা লিখতে হবে, আমি শর্টে করে দিচ্ছি, একের দাগে করে দিয়েছি কিভাবে মানে ভাষা লিখে করতে হবে, তো সেইভাবে তোমরা এগোবে। বোঝা গেছে? চলো পরের দাগে। 8 দাগ, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেও সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত? এই তো কিছু টাকা ধার করেছেন, কত টাকা নেই, আবার সরল সুদের পরিমাণটা কি বলা হয়েছে এখানে, আসলের 3/8 অংশ, তাই তো? এটাই তথ্য। সময়টা আছে 6 বছর, প্রশ্ন আছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? এই তো লিখে ফেলি, ধরি পি সমান এক্স টাকা। আচ্ছা, তো সরল সুদের পরিমাণ কত হবে, মানে আই। এখানে কি বলা হয়েছে, আসলের 3/8 অংশ। আসলের এই যে এর শব্দটা কার সঙ্গে আছে, আসলের সঙ্গে আছে, এই 3/8। তাহলে আসলের সঙ্গে 3/8 কে গুণ করে দাও, রেজাল্ট বেরিয়ে পড়বে। তাহলে আসলের গুণিতক 3/8 টাকা সমান কত হবে, 3x বাই 8 টাকা। এটা তোমার ইন্টারেস্ট। সময় কত, টাইমটা হচ্ছে 6 বছর হয়েছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত, তাহলে আর ইকুয়াল জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা, এইখানে তোমরা যেখানে অঙ্ক কষবে কোথাও যে এই যে আর বের করতে বলে, তো এই আর এর ক্ষেত্রে তোমরা বিভিন্ন বই ফলো করলেও কোথাও শতকরা বার্ষিক সরল সুদের হার এই কথা ইউজ করতে পারে, বার্ষিক সুদের হার একথা ইউজ করতে পারে, বার্ষিক
শতকরা সরল সুদের হার সেটাও ইউজ করতে পারে। আর এখানে আর বের করলে তোমরা টাকা এককেও বের করতে পারো, আবার পার্সেন্টেজ দিয়ে বের করতে পারো। কেননা শতকরা শব্দ লিখলে পার্সেন্টেজটা লেখা হয় না, আর শতকরা শব্দ আউট করে দিলে পার্সেন্টেজ বসে। তাই আমি কিন্তু যেটা করব, আমি পার্সেন্টেজ বসিয়েই করছি। ব্যাপারটা বোঝা গেছে তো? যেখানে আরটা বের করতে আসবে। এবার শুরু করি। তাহলে এখন সূত্র অনুসারে আর ইকুয়াল, তাই তো বলা হয়েছে পিটি আর এর মধ্যে আর বের হচ্ছে, উপরে কি বসবে? বোঝা গেছে? আই ইন্টু 100 বাই কত হবে? পিটি ইকুয়াল বসাও। ইকুয়াল আই ইন্টারেস্টটা কত? 3x এর, এই তো নিয়ম তো শিখিয়ে দিয়েছি, 8 নিচে বসিয়ে দাও, ইন্টু 100 ইন্টু পি কত? px টাইম কত? 6 বছর। এখানে পার্সেন্টেজ বসিয়ে দাও, কোনো অসুবিধা নেই। আর পার্সেন্টেজ না বসে যদি টাকা লেখো, তাহলে অতএব ভাষা লেখার সময় একদম সতর্ক থাকতে হবে। আমি বলে দিচ্ছি, অঙ্কটা রেজাল্ট করে নি বলছি। কাটাকুটি করি। এক্স এক্স কাটলো, 3 দুনে 6, 2 50 100, 2 4 8, 2 25 সমান কত হলো? 25 বাই 4% সমান 4 6 24, 1 এ 25, 4 গুণ 6 গুণ 1 4%। এটাই তোমার নির্ণেয় বার্ষিক শতকরা সরল সুদের হার। এইভাবে আমি দুটো প্রকার ভাবে লিখে দিচ্ছি। কি লিখছি দেখো, অতএব বার্ষিক শতকরা সরল সুদের হার, বার্ষিক শতকরা সরল সুদের হার, সরল সুদের হার ইকুয়াল কত? 6 পূর্ণ 1 4। এইটা টাকা দিয়ে তখন লিখবে, অথবা আরেকটা লেখা যাবে বার্ষিক সরল সুদের হার, সরল সুদের হার সমান 6 পূর্ণ 1 4%। এইভাবে প্রকাশ করবে। এখানে দুটো লিখে দিয়েছি, মানে তোমাদের ধারণা একদম ক্লিয়ার হয়ে গেছে। তোমরা যে যেটা পারো লিখবে। বোঝা গেছে তো? চলো এরপরের দাগে। 9 দাগ, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে? আচ্ছা, এখানে তো একদম ক্লিয়ার হয়ে গেছে যে সমবায় সমিতি 4% হারে সরল সুদ নিচ্ছে, আর ব্যাংক নিচ্ছে 7.4% হারে সরল সুদ। তাহলে অতি অবশ্যই ব্যাংকে বেশি আর সমিতিতে কম। সমিতি থেকে যদি কেউ টাকা ধার করে, তাহলে তো অবশ্যই তার সুদ বাবদ টাকা বাঁচবে। এই তো এখন এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে যে একজন কৃষক কি করেছেন, সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ধার করেছেন, তাহলে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে? তাহলে এখানে সমবায় সমিতির কত সুদ হচ্ছে বের করব, আর ব্যাংকের কত সুদ হচ্ছে বের করব, দিয়ে দুটো সুদ থেকে মাইনাস করলেই বেরিয়ে পড়বে তার কত টাকা বাঁচছে। এই তো, তাহলে প্রথমে বের করি সমবায় সমিতির ক্ষেত্রে। এইটা ভাষা লিখতে হবে, সমবায় সমিতির ক্ষেত্রে আই পি ইকুয়াল 5,000 টাকা, প্রিন্সিপালটা 5,000 টাকা, আর টিটা কত? 1 বছরের কথা বলা হয়েছে এখানে, 1 বছর টি। তারপর রেট অফ ইন্টারেস্ট কত? 4%, 4%। তাহলে বেরোবে আই জিজ্ঞাসা চিহ্ন, আই ইকুয়াল সূত্র তো জানো, পিটিআর বাই 100, আর বাই 100 ইকুয়াল পি এর মান বসিয়ে দাও 5,000 টাকা।
টাইম কত 1 ইয়ার, আর কত 4%, 4 বাই 100 সমান কত, এটা কাটাকাটি করে দাও, 5 4 20 সমান 200 টাকা, সমান 200 টাকা। এটা কার ক্ষেত্রে বেরোলো? সমবায় সমিতির ক্ষেত্রে। এবারে ব্যাংকের ক্ষেত্রে বের করো। ব্যাংকের ক্ষেত্রে পি ইকুয়াল কত, সেই 5000 টাকা, টাইম 1 ইয়ার 1 বছর, রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 7.4%। হয়েছে? তাহলে আইটা বের করবো, আই জিজ্ঞাসা চিহ্ন, আই ইকুয়াল পিটিআর বাই 100, মান বসাও, পি 5000 ইন্টু টাইম 1, আর এটা 7.4 লিখবো না, 74 লিখে দিব, বাই 100, আর দশমিকের পরে একটা অঙ্ক ছিল এই জন্য 10 গুণ করে দিলাম। নিচে সূত্র তো বলে দিয়েছি, উপর থেকে নিচে উপরে থাকলে নিচে গুণ হবে, নিচে থাকলে উপরে গুণ হবে দশমিকের কারণে, একের পিঠে 0 0 দিয়ে, সেটা শেখানো হয়েছে। 0 0 কাটো, 0 0 0 0, তাহলে এটা টাকা লিখতে হবে এককটা, ইকুয়াল কত হলো, 5 4 20 0 হাতে রইল 2, 5 35 36 37, 370 টাকা। তাহলে ব্যাংকের সুদ কত? ব্যাংকের সুদ হচ্ছে 370 টাকা। আর এখানে সমবায় সমিতির সুদ কত? সমবায় সমিতির সুদ সমান 200 টাকা। হয়েছে? তাহলে এখানে সুদটা বেশি, এখানে সুদটা কম, এটা থেকে এটা মাইনাস দাও, দিলে যেটা বেরোবে সেইটা কি হবে, বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। অতএব সমবায় এখানে বছরে কত টাকা, তাহলে বছরে সুদ বাবদ 370 মাইনাস 200 টাকা সমান 170 টাকা বাঁচবে, 170 টাকা বাঁচবে। এটাই তোমার অ্যান্সার। বুঝা গেছে? অঙ্কটা কঠিন নয়, একটা দুটো পাঠে করতে হয়েছে। চলো এরপরের দাগে, 10 দাগ, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। হয়েছে? তাহলে এই 292 টাকাটা কি, এটা আসল টাকা, লিখে নাও, পি আর প্রিন্সিপাল হচ্ছে 292 টাকা। একদিনের সুদ, তাহলে সময় কত, মানে টি, টাইম 1 দিন, এই দিন রাখা চলবে না, একে বছরে কনভার্ট করতে হবে, মানে একদিনকে বছর করতে হলে 365 দ্বারা ভাগ করব, অর্থাৎ 1/365 বছর। ব্যাস। সুদ 5 পয়সা, মানে ইন্টারেস্ট আই ইকুয়াল 5 পয়সা, পয়সা রাখা চলবে না, একে টাকায় নিয়ে নিতে হবে। তাহলে কত হবে, 5 পয়সা সমান, পয়সাকে টাকা করতে হলে 100 দিয়ে ভাগ করব, 100, 5/100 টাকা। তবে বার্ষিক শতকরা সরল সুদের হার, মানে রেট অফ ইন্টারেস্ট জিজ্ঞাসা চিহ্ন। হয়েছে? সূত্র আমরা কি জানি, আর ইকুয়াল আই ইন্টু 100 বাই পিটি, এটা পার্সেন্ট বসবে, ইকুয়াল আই কত, মানে ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট হচ্ছে 5/100 হলো, আর 100 তো উপরে আছে বসলো, ইন্টু পি, পি 292 টাকা, 292 বসলো, ইন্টু টি, টি মানে হচ্ছে 1 ইন্টু 1 365, এখানে পার্সেন্ট বসাও, ইকুয়াল এইখানে যে 1 365 আছে এটাকে উল্টে লিখবো, তাহলে কি হবে, 5 গুণিতক 100 গুণিতক 365 বাই 100 গুণিতক
292 গুণিতক 1% ইকুয়াল 100 কেটে দাও। এবারে যে কাটাকুটিটা হবে 365 আর 292 আছে, কত দিয়ে কাটবো? এটা 73 দিয়ে কাটবো। 73 5 এ 365, 73 4 এ 292। এই 73 পাবে কি করে? তোমরা এই টাইপের কাটাকুটি সহজে ধরতে পারবে না, গসাগু করে বের করে নেবে, ভাগ পদ্ধতিতে গসাগু করবে, অথবা তোমরা যে যা নিজের মতো করে পদ্ধতি জানো সেটা প্রয়োগ করবে। হয়েছে? এবারে রেজাল্ট কত হলো? 5 5 এ 25 বাই 4% ইকুয়াল 4 6 24, 6 15 1 4%। তাহলে তোমার অ্যান্সার এসে গেছে। এবারে অতএব কি লিখবে? অতএব বার্ষিক সরল সুদের হার লেখো। অতএব বার্ষিক সরল সুদের হার ইকুয়াল 6 15 1 4%। তাহলে 10 দাগ ক্লিয়ার হয়ে গেল। চলো পরের দাগে 11 দাগ। বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে? হিসাব করে লিখি। এটি একদম সূত্রভিত্তিক অঙ্ক, খুবই ছোট এবং খুবই সরল। ঠিক আছে, সাজিয়ে নেব, সূত্র ইউজ করব, অঙ্কটি সমাধান করব। দেখো প্রথম প্রশ্ন, এখানে আসল কত? আসল 600 টাকা, তার মানে প্রিন্সিপাল পি ইকুয়াল 600 টাকা। আচ্ছা, সুদটা কত? সুদ হচ্ছে 168 টাকা, মানে ইন্টারেস্ট আই ইকুয়াল 168 টাকা। রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের হার কত? বার্ষিক 8%, তাহলে রেট অফ ইন্টারেস্ট আর ইকুয়াল 8%। প্রশ্ন কি আছে? কত বছরে, মানে টাইম জিজ্ঞাস্য, তাহলে টি ইকুয়াল জিজ্ঞাস্য। তো আমরা সূত্র জানি কি? টি ইকুয়াল আই ইনটু 100 বাই পি আর। এরপরে মান বসাবো, ইকুয়াল আই কত? আই হচ্ছে 168 ইনটু 100 বাই পি কত? পি হচ্ছে 600 ইনটু আর কত? 8। একক কি আসবে? সময় বের করছি, বছর। এরপরে কাটাকুটি করব, রেজাল্ট করব। 0 কাটো 0 কাটো 0 কাটো 0 কাটো, 4 দুগুণে 8, 4 4 16, 4 দুগুণে 8। এরপরে 6 7 42, মানে কত হলো? 7 এর 2 বছর, 7 এর 2 বছর ইকুয়াল 2 3 6, 3 পূর্ণ 1 এর 2 বছর। এই অঙ্কের অ্যান্সার এসে গেছে। অতএব লিখে দাও, অতএব নির্ণেয় সময় 3.5 বছর। অতএব নির্ণেয় সময় সমান 3.5 বছর। ক্লিয়ার? চলো পরের দাগে 12 দাগ। যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য জমা ছিল? তাহলে তথ্যগুলো কি একটু সাজিয়ে নি। তথ্য বলছে আর ইকুয়াল, মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। আচ্ছা, সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে, তার মানে এটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল। পি ইকুয়াল, মানে আসল টাকা হচ্ছে 800 টাকা, সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তাই তো? সুদে আসলে 1200 টাকা, তার মানে অ্যামাউন্টটা হচ্ছে 1200 টাকা। এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। ক্লিয়ার? তাহলে সুদটা কত পাওয়া গেছে? অ্যামাউন্ট বলতে এটা সুদাসল। সুদাসল যদি 1200 টাকা হয়, আসল যদি তোমার 800 টাকা হয়, তাহলে সুদটা কত? আই ইকুয়াল সুদাসল থেকে তোমার এই আসল টাকাটা বাদ দিয়ে দাও, টাকা ইকুয়াল রেজাল্ট কত আসবে? ইকুয়াল 400 টাকা। এইটা হলো তোমার ইন্টারেস্ট। বোঝা গেছে? এবারে প্রশ্ন কি? কত সময়ের জন্য, মানে টাইমটা জিজ্ঞাস্য। টি ইকুয়াল কত? সূত্র টি ইকুয়াল পিটি আর এর মধ্যে একটা বের করছি টি,
তার মানে সেই সূত্র i ইনটু 100 উপরে বসবে বাই পি আর ইকুয়াল i কত ইন্টারেস্ট হচ্ছে 400 ইনটু 100 বাই পি কত 800 ইনটু আর কত আরটা হচ্ছে 10 আর টাইমের এককটা বসবে বছর। ক্লিয়ার? তাহলে কাটাকুটি করে না যাক, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য 8 5 40। তাহলে রেজাল্ট বেরোলো তোমার কত 5 বছর। অতএব কত সময়ের জন্য জমা ছিল ওই টাকা? অতএব ওই টাকা 5 বছরের জন্য জমা ছিল, 5 বছরের জন্য জমা ছিল। বোঝা গেছে? তাহলে একদম সোজা অঙ্ক, শুধুমাত্র তোমাকে একটা দিক করতে হয়েছে, এখানে সুদ আসল দিয়ে দিয়েছে আর আসলটা দিয়ে দিয়েছে, সেখান থেকে সূত্রটা বের করতে হয়েছে, এইটুকু একটু কাজ, আর কিছু না। তারপর তো সূত্র বেশ অঙ্ক, কিছুই নেই, একদম সোজা। চলো এর পরবর্তী দাগে 13 দাগ, কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তো অঙ্কটার ভিতরে যে ঘটনাটা দেওয়া হয়েছে, একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে এগোতে হবে। সেই পদ্ধতিটা কি? এই অঙ্কের ক্ষেত্রে এই পদ্ধতি তোমরা প্রয়োগ করে এগোবে। এবার করছি, তোমরা লক্ষ্য করো কি সেই পদ্ধতি। আচ্ছা দেখো এখানে কি বলেছে, 7 বছরে সুদে আসলে 7,100 টাকা, তার মানে আসল যুক্ত 7 বছরের সুদ সমান কত? সমান 7,100 টাকা। তাহলে 7 বছরের সুদে আসলে এইটা মানে আমি এটাকে তো লিখতে পারি এইভাবে, এটা তো বোঝা গেছে। তাহলে পরেরটাও ঠিক একইভাবে লিখবো, 4 বছরের সুদে আসলে 6,200 টাকা, তার মানে এখানেও সেই আসল যুক্ত 4 বছরের সুদ সমান 6,200 টাকা। আচ্ছা এখানে একটা কথা কি, যে সব জায়গায় শুধু আসল লেখা হলো কেন? না, আসল তো পরিবর্তন হবে না, সেই জন্য আসল কনস্ট্যান্ট হয়ে গেছে। এখানে বেড়েছে কমেছে কেন? না, সুদটা বেড়েছে তাই বাড়া কমা হয়েছে। বোঝা গেছে? এবারে এখানে কি করব, আমি বিয়োগ করে দেব, বিয়োগ করে, তাহলে বিয়োগ করে কে কেটে যাবে? আসল কেটে যাবে, এটা বিয়োগ হয়ে যাবে, এটা বিয়োগ হয়ে যাবে, এখানে বিয়োগ হয়ে যাবে। তাহলে থাকবে 7 থেকে 4 গেলে কত? 3। 3 বছরের সুদ কত আসবে? 0 0 11 থেকে 2 গেলে 9, 900 টাকা। এটা 3 বছরের সুদ বেরিয়ে গেল। তাহলে 1 বছরের সুদ কত বেরোবে? সমান 900/3 টাকা, সমান কত হবে? 300 টাকা। এইটা তোমার বেরোলো কত? 1 বছরের সুদ। এখন এখানে 7 বছরের সুদাসল দেওয়া ছিল, আবার 4 বছরের সুদাসল দেওয়া ছিল। তোমরা এরপরে 7 বছর ধরে এগুলোও করতে পারবে, আবার 4 বছর ধরে এগুলোও করতে পারবে। আমি 4 বছর ধরে এগোচ্ছি, তাহলে 4 বছরের সুদটা বের করে নিয়ে আগে। 4 বছরের সুদ কত হবে? 4 বছরের সুদ সমান 4 ইন্টু 300 টাকা সমান 1200 টাকা। ক্লিয়ার? তাহলে 4 বছরের সুদ আসল কিন্তু পেয়ে গেছি। এবারে তথ্যটাকে এইভাবে আমি সাজাতে পারি, 4 বছরে কোন আসলের সুদ পেয়েছি 1200 টাকা, সুদ আসল পেয়েছি 6,200 টাকা। তাহলে এইটা থেকে যদি এইটা আমি বিয়োগ দিয়ে দিই, তাহলে কি বেরোবে? আসল টাকা বেরিয়ে পড়বে, তাই তো? তাহলে আসল ইকুয়াল কত?
তাহলে আসল ইকুয়াল আমার 6200 টাকা ছিল 4 বছরের সুদ আসল 6200 টাকা, আর 4 বছরের সুদ কত 1200 টাকা। এটা মাইনাস করে দাও, দিলে কত আসবে? আসল ইকুয়াল 5000 টাকা। প্রশ্ন ছিল কি? প্রশ্ন ছিল মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার কত। তাহলে আসল মানে এটাই তোমার মূলধন বেরিয়ে গেছে, বাকি বের করতে হবে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। হয়েছে? এবার পি ইকুয়াল কত পেলাম? পি ইকুয়াল মানে আসল হচ্ছে 5000 টাকা, ব্যাস। টাইমটা কত কত? এটা বেরিয়েছে 4 বছর উপর দিয়ে করেছি, তাই 4 ধরে নাও, 4 বছর। আচ্ছা, ইন্টারেস্টটা কত? 4 বছরের ইন্টারেস্ট পেয়েছি 1200 টাকা, 1200 টাকা এখানে বসিয়ে দাও। প্রশ্ন রেট অফ ইন্টারেস্ট, আর ইকুয়াল জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আর ইকুয়াল সূত্র অনুসারে I ইনটু 100 বাই পিটি ইকুয়াল I মানে কত? ইন্টারেস্ট হচ্ছে 1200 টাকা ইনটু 100 বাই আসল হচ্ছে 5000 টাকা ইনটু টাইমটা 4 বছর। এবার পার্সেন্টেজ বসাও, যেহেতু আর বের করছি। ইকুয়াল কাটাকুটি করো, 0 0 0 0 0 0, 4 3 12, 30, 5 6 30। তাহলে কত বেরোলো? 6%। হয়েছে? তাহলে তোমার অ্যান্সার এবার চলে আসছে। অতএব লিখে দাও, অতএব মূলধন সমান 5000 টাকা, আর বার্ষিক শতকরা সরল সুদের হার মানে বার্ষিক সরল সুদের হার, এই ভাষাটা লিখো, বার্ষিক সরল সুদের হার সমান 6%। এই হলো তোমার অ্যান্সার। তাহলে সোজা অঙ্ক, এইটা মনে রাখতে হবে। এই অঙ্কের ক্ষেত্রে এই পদ্ধতি, এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, একদম ভালো করে মনে রাখবে। হয়েছে? চলো এর পরবর্তী দাগে। চৌধুরীদা, একই সময়ে অমর রায় ব্যাংকে ও পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত? এখন প্রশ্ন আছে কি, ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত। তো অনুপাত তো পরে বের করা হবে, আগে কি বের করতে হবে না, ব্যাংক আর পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হার কত সেটা বের করে অনুপাত করলেই হয়ে যাবে। হয়েছে? এখন ব্যাংকের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে একটু সাজিয়ে লিখে নি। ব্যাংকের ক্ষেত্রে তো ব্যাংকে কে রেখেছে টাকা? অমল রায়। কত টাকা রেখেছে? 2000 টাকা। তাহলে পি কত? পি সমান 2000 টাকা। বাস। 3 বছর পর সুদ সহ কত টাকা পেয়েছেন? মানে সময়টা কত? টাইম হচ্ছে 3 ইয়ার্স, 3 বছর। হয়েছে? কত টাকা পেয়েছেন? যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা। এই যথাক্রম ভাষাটা তোমরা মার্ক করবে ভালো করে। এইটা মানে প্রথমে যার নাম দেওয়া আছে তার সূত্র হচ্ছে এইটা 2360। প্রথমে কার নাম? অমল রায়ের নাম। তিনি রেখেছেন কোথায়? ব্যাংকে। তাহলে ব্যাংক থেকে পেয়েছেন কত? 2360 টাকা। এইটা হচ্ছে অমল রায়ের। আর 2480 কার হবে? সেটা নিশ্চয়ই পশুপতি ঘোষের হবে, তাই তো? বাস। তাহলে কি করব? টোটাল অ্যামাউন্টটা পেয়েছেন কত? 2360 টাকা। 2360 টাকা। এখান থেকে বিয়োগ দেব, দিলে ইন্টারেস্ট বেরিয়ে পড়বে। 2360 মাইনাস 2000 টাকা, 2000 টাকা ইকুয়াল কত হবে? 360 টাকা। 360 টাকা। এবার বের করব আর জিজ্ঞাসা চিহ্ন।
তাহলে আর ইকুয়াল আই ইন্টু 100 বাই পিটি ইকুয়াল, তো আই কত, ইন্টারেস্টটা হচ্ছে 360 ইন্টু 100 বাই পি কত 2000 টাকা ইন্টু টাইম কত 3%। কাটাকুটি করে দাও, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, বাস। তাহলে 3 12 36, 2 6 12, কত হলো 6%। এটা ব্যাংকের ক্ষেত্রে বার্ষিক সুদের হার বেরিয়ে গেছে 6%। এবারে বের করব পোস্ট অফিসের ক্ষেত্রে। পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে পি কত না, সেটাও 2000 টাকা। টাইম কত, টাইম 3 ইয়ার্স, 3 বছর। সুদ কত পেয়েছে পশুপতি ঘোষ পোস্ট অফিস থেকে, এই টাকাটা 2480 টাকা, 2480 টাকা। তাহলে ইন্টারেস্ট কত পেয়েছে 2480 মাইনাস 2000 টাকা ইকুয়াল 480 টাকা। বাস, ইন্টারেস্ট হয়ে গেছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত সেটাই বের করব। আর ইকুয়াল, সূত্র তো জানি, আই ইন্টু 100 বাই পিটি ইকুয়াল, আই এর মানটা কত, ইন্টারেস্টটা এখানে হচ্ছে 480 ইন্টু 100 বাই পি, প্রিন্সিপাল হচ্ছে 2000 টাকা ইন্টু টাইম কত, টাইম 3%। শূন্য কাটো শূন্য কাটো শূন্য কাটো, শূন্য শূন্য, 2 দুনে 4, 2 4 8, 3 আসলে 24। তাহলে কত হলো 8% হয়েছে। তাহলে ব্যাংকের ক্ষেত্রে বার্ষিক সুদের হার কত, ব্যাংকের ক্ষেত্রে বার্ষিক সুদের হার সমান 6%। আর পোস্ট অফিসের ক্ষেত্রে বার্ষিক সুদের হার 8%। এবারে অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে অতএব ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হারের অনুপাত, অতএব ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হারের অনুপাত, বার্ষিক সরল সুদের হারের অনুপাত সমান 6:8 সমান 2 দ্বারা কাটাকাটি করো, 2 3 6 2 4 8। তাহলে এটাই তোমার অ্যান্সার। তাহলে একদম সোজা অঙ্ক, কঠিন কিছুই নাই। ব্যাংকের ক্ষেত্রে প্রথমে রেট অফ ইন্টারেস্ট বের করবে, পোস্ট অফিসের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট বের করবে, দুটোর অনুপাত করলেই এই অঙ্কের সমাধান হয়ে গেছে। বোঝা গেছে? চলো এর পরবর্তী দাগে 15 দাগ। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করতে গিয়ে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার কত নির্ণয় করি। তো এখানে ধার শোধ করতে গিয়ে কি হয়েছে, সমিতিকে 22,125 টাকা দিতে হয়েছে, মানে এটা হচ্ছে সবৃদ্ধি মূল অর্থাৎ সুদাসল। তাহলে এখানে সুদাসল ভিতরে এর মধ্যে জড়িয়ে আছে, তাই তো। এবারে তথ্যকে একটু সাজিয়ে নেওয়া যাক, কি কি ঘটেছে। পি ইকুয়াল, প্রিন্সিপালটা কত না 15,000 টাকা, বাস। টাইমটা কত 5 বছর,
বছর। সমিতিকে দিতে হচ্ছে কত? 22,125 টাকা, মানে এ ইকুয়াল 22,125। তাহলে এখান থেকে ইন্টারেস্ট বেরিয়ে পড়বে, এটা সুদ আসল, আসলটা আছে 15,000 টাকা, তাহলে বিয়োগ দাও 22,125 মাইনাস 15,000 টাকা সমান কত হবে? 7,125 টাকা। 7,125 টাকা হয়েছে। প্রশ্ন কি আছে? ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার কত, মানে আর জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আর ইকুয়াল কত? রেট অফ ইন্টারেস্ট আই ইনটু 100 বাই পিটি ইকুয়াল আইটা কত? আইটা হচ্ছে 7,125 টাকা। 7,125 ইনটু 100 বাই পি কত? 15,000 গুণিতক টাইম 5 বছর। পার্সেন্ট বসাও, যেহেতু রেট অফ ইন্টারেস্ট বের করছি। এবার কাটাকুটি শুরু করি। শূন্য কাটো, শূন্য কাটো, শূন্য কাটো। এটা 5 দ্বারা ভাগ করে নাও আগে। 5 থেকে 5, 6 7, 2 21, 5 4 20, 1 2, 5 2 10, 5 5 25 হয়েছে। আবার এটা 5 দ্বারা কাটি, 5 3 15, 5 2 10, 4 2 42, 5 8 40, 2 25, 5 5 25। এবারে 3 দ্বারা কাটো, 3 10 30, 3 7 21, 3 5 15। এবার আর কাটাকুটি করবে না। কেন না? কোন সংখ্যাকে একের পিঠে 0 0 যাই থাকুক সেটা দ্বারা ভাগ করা সোজা, তাই এর গায়ে আর হাত দেওয়ার দরকার নেই। কি করবে তাহলে? রেজাল্ট টেনে আনো। তাহলে 75 কে 10 দ্বারা ভাগ করলে রেজাল্ট কত আসবে? 7.5% হয়েছে। আচ্ছা, তোমরা কেউ এটাকে কাটাকুটি করতেই পারো। 2 দ্বারা কাটবে, 2 5 10, 5 দ্বারা কাটবে, 5 2 10, 5 15 75, 15/2। তাকে আবার করতে হবে, দরকার নেই। যখন একের পিঠে 0 0 ব্যাপার চলে আসবে, আর কিছু রেজাল্ট নেই, তখন সেলগুলো রেখে দেবে, ডাইরেক্ট ভাগ করে দেবে। ক্লিয়ার? তাহলে তোমার রেজাল্ট চলে এসেছে। কত এসেছে? 7.5। উত্তর কি? অতএব বার্ষিক সরল সুদের হার 7.5%। অতএব বার্ষিক সরল সুদের হার সমান 7.5%। তোমার এইটাই অ্যান্সার। চলো এর পরবর্তী দাগে। সৌরভদা, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? তো অঙ্কটি একটু বড় হবে, কিন্তু বুঝে নিয়ে কষলে অঙ্কটি খুবই সহজ। তো এই অঙ্কটি করার জন্য কয়েকটা ছোট ছোট প্রশ্ন উত্তরের মাধ্যমে বিষয়টি বুঝে নেব। সেটি কি? প্রথম প্রশ্ন, আসলাম চাচা অবসর গ্রহণের পর তিনি কত টাকা পেয়েছিলেন? 1 লক্ষ টাকা। বাস, তিনি ওই টাকা কি করেছেন? ওই টাকার কিছুটা ব্যাংকে রেখেছেন, কিছুটা পোস্ট অফিসে রেখেছেন। এর পরের প্রশ্ন, ব্যাংক এবং পোস্ট অফিস কি হারে সুদ দিয়েছে? না দেখো, এইখানে একটা যথাক্রমে ভাষা ইউজ করা হয়েছে না? এই যথাক্রমে মানে ব্যাংকের কথা আগে আছে, পোস্ট অফিসের কথা পরে আছে। 5% আগে আছে, 6% পরে আছে। মানে ব্যাংকের বার্ষিক সুদের হার, সরল সুদের হার 5%, পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার 6%। বোঝা গেল? এবারে প্রশ্নটা করছি, ব্যাংকের সরল সুদের হার কত? 5%। পোস্ট অফিসের সরল সুদের হার কত? 6%। এরপরে আসলাম চাচা প্রত্যেক বছর ব্যাংক এবং পোস্ট অফিস থেকে সুদ বাবদ মোট কত টাকা করে পান?
না 5,400 টাকা করে পান। অর্থাৎ ব্যাংকের 1 বছরের সুদ যুক্ত পোস্ট অফিসের 1 বছরের সুদ ইকুয়াল 5,400 টাকা। এই হলো অঙ্কের মূল বিষয়বস্তু। তো এবার শুরু করছি। প্রথমে কি লিখবো? ধরি ব্যাংকে রেখেছিলেন x টাকা। ধরি ব্যাংকে রেখেছিলেন x টাকা। অতএব পোস্ট অফিসে রেখেছিলেন কত হবে? পোস্ট অফিসে রেখেছিলেন টোটাল পেয়েছিলেন 1 লক্ষ টাকা। ব্যাংকে x টাকা রেখে দিলেন, তাহলে বাকি যেটা থাকলো সেটা পোস্ট অফিসে রেখেছেন কত? না 1 লক্ষ 5,000 মাইনাস x টাকা, এইটা তিনি পোস্ট অফিসে রেখেছেন। এবারে প্রত্যেকের মানে ব্যাংক থেকে কত সুদ পেয়েছেন বের করব, পোস্ট অফিস থেকে কত সুদ পেয়েছেন সেটা বের করব, তাই তো? এবারে তোমরা এরকম করে এগিয়ে যাও। ব্যাংকের ক্ষেত্রে পি ইকুয়াল কত? না পি ইকুয়াল x টাকা। আচ্ছা, টাইম কত? না এখানে প্রতি বছর সুদ বাবদ এই টাকাটা পাচ্ছেন। প্রতি বছর মানে এখানে সময়টা বলা হচ্ছে 1 বছর, তাহলে 1 ইয়ার 1 বছর টাইম। তারপরে কি হয়েছে? সুদের হারটা কত? মানে 8টা। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে 5%। তাহলে ইন্টারেস্ট বের করব। আই ইকুয়াল জিজ্ঞাসা চিহ্ন, আই ইকুয়াল পি টি আর বাই 100, পি ইন্টু টি ইন্টু আর বাই 100 ইকুয়াল পি কত? x, টাইম কত? 1, আর কত? 5 বাই 100 টাকা ইকুয়াল 5x বাই 100 টাকা। এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন উঠে দিচ্ছে, এটা তো কাটাকুটি হতো, কেন করা হলো না? অবশ্যই, কিন্তু এটা কাটাকুটি করলে পরে যে ইকুয়েশনের চাপটা আছে সেটা কিন্তু একটু কঠিন হয়ে যাবে। কেন হবে, কি জন্য হবে, পরের লাইন না আসা পর্যন্ত তোমরা কিন্তু বুঝতে পারবে না। পরে একটু দেখো, তাহলে এটা তো ক্লিয়ার হয়ে যাবে কেন কাটাকুটি করলাম না। ঠিক আছে, তো পরের ক্ষেত্রটা করি। ব্যাংকের ক্ষেত্রে তো বের করলাম, এবার পোস্ট অফিসের ক্ষেত্রে। পোস্ট অফিসের ক্ষেত্রে পি ইকুয়াল কত? পি ইকুয়াল 1 লক্ষ মাইনাস x টাকা। আচ্ছা, টাইম কত? সেই 1 বছর, আর কত? 6%। তাহলে আই বেরোবে, আই ইকুয়াল পি টি আর বাই 100 ইকুয়াল পি কত? না 1 লক্ষ মাইনাস x, টাইমটা 1 আর এটা 6 বাই 100 টাকা হয়েছে ইকুয়াল, এটা গুণ করে দাও 6 কে 6 মানে এটা 6 লক্ষ মাইনাস 6x বাই 100। তাহলে পোস্ট অফিসের সুদ বেরিয়ে গেছে, আবার ব্যাংকের সুদ বেরিয়ে গেছে। এই দুটো সুদের যোগফল কত? এটাই তো বলা হয়েছিল 5,400 টাকা হবে। তাহলে শর্তানুসারে কি লিখবে? শর্তানুসারে 5x বাই 100 প্লাস 6 লক্ষ মাইনাস 6x বাই 100 ইকুয়াল কত হবে? ইকুয়াল 5,400 হয়েছে। বা আচ্ছা, এটা একটু জেগে যাচ্ছে, ডবল একটু করে নিচ্ছি। শর্তানুসারে
5x বাই 100 প্লাস 6 লক্ষ মাইনাস 6x বাই 100 ইকুয়াল 5400। এবার এটা তোমার শর্তানুসারে চলে আসছে, এটাই সমাধান করতে হবে। সমাধান করলে x বেরিয়ে যাবে আর পরবর্তী উত্তর চলে আসবে। ঠিক আছে, এবার লসাগু কত হবে? লসাগু তো খুব সোজা হবে, এই জন্য কাটাকুটি করিনি। এখানে যদি কাটাকুটি করতাম আবার তাকে লসাগু করো, তাকে আবার গুণ করো, অনেকগুলো কাজ বেড়ে যাবে। এটা তো সহজ হয়ে গেছে 100। আর এটা কত হবে? 5x প্লাস 6 লক্ষ মাইনাস 6x 1 2 3 4 5 ইকুয়াল 5400। এবারে এখানে মুছে দিচ্ছি, এই পার্টটা এ পাশে করব। ঠিক আছে, বা 5x মাইনাস 6x মাইনাস x প্লাস 6 লক্ষ ইকুয়াল, এটা কত হবে? এটার সঙ্গে এটা গুণ হবে, মানে 5400 ছিল, আরো দুটো শূন্য বেড়ে যাবে, মানে 5,40,000। 5 54 পরে 4টা শূন্য হয়েছে, বা মাইনাস x ইকুয়াল 5400 মাইনাস 6 পরে 5টা শূন্য 1 2 3 4 5 হয়েছে, বা মাইনাস x ইকুয়াল কত আসবে রেজাল্ট? 6 লক্ষ থেকে 40 মানে 60 মাইনাস 60,000 হয়েছে। উভয় ভাগে মাইনাস চিহ্ন বাদ দিয়ে দাও, মানে মাইনাস দ্বারা ভাগ করলে মাইনাস কেটে যাবে, তাহলে x ইকুয়াল 6 লক্ষ না 60,000, 6 লক্ষ নয় 60,000, হ্যাঁ 60,000 হয়েছে। তাহলে x টাকা কোথায় রেখেছিলেন? কি ধরেছিলাম প্রথমে? যে ব্যাংকে। তাহলে অতএব ব্যাংকে জমা রেখেছিলেন 60,000 টাকা। পোস্ট অফিসে জমা রেখেছিলেন কত? পোস্ট অফিসে জমা রেখেছিলেন 1 লক্ষ থেকে 60,000 বাদ দিয়ে দাও, সমান 40,000। এই টাকাটা হয়েছে, তাহলে তোমার রেজাল্ট চলে আসছে। এবার অতএব লিখো, অতএব তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? অতএব তিনি ব্যাংকে 60,000 টাকা এবং পোস্ট অফিসে 40,000 টাকা জমা রেখেছিলেন। ক্লিয়ার? তোমার এটা এই অঙ্কের অ্যান্সার চলে এসেছে। এবারে এই অঙ্কের সঙ্গে আপাতত আজকের ক্লাস শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্ক নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। মে গড ব্লেস ইউ।